জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি ৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, পলাতক রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলের ৬ বছর কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি আরশেদ ইসলামের ৪ বছর এবং বাকি ৩ আসামির প্রত্যেককে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণাকে কেন্দ্র করে কারাগারে থাকা ৪ আসামিকে সকালেই ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালে আসেন নিহতের স্বজনরাও। তাদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। আদালত এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। এই মামলার ৮ আসামির মধ্যে হাবিবুর সহ ৪ আসামি পলাতক। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এটার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ। আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এই রায় প্রত্যাখ্যান করেছেন শহীদ আনাসের নানা। দুপুরে ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। এটা তো হইল না বাবা, আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। ৩ বছর পরে এরা বাইরে যাব। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে হাতিরে মারছে, কেউ ধরতে পারে না, মারছে না, এখন আমাদের মাথায় তো ৬-৯ ব্যাপার ওদের জন্য। আমি আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার ৩ বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরো হবে যে কি হবে, মারবো ৩ বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে ৩ বছরের সাজা। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল এটা? বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য ঘুষ দেয়া এবং নেয়া বন্ধ করা হবে। ঠাকুরগাঁও ১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়ায় নির্বাচনী সভায় মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না। বিএনপি ভোট চায় জনগণের কাজ করার জন্য। কিছু খারাপ লোক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় উল্লেখ করে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়া হিন্দু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে তাদের সাহস নিয়ে থাকার কথা বলেন। সবশেষে তিনি নির্বাচনে সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ চাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে না, নিতে দেব না কাউকে। আমরা কোনো চাকরির জন্য পয়সা নিব না, কোনোদিন নিব না, এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। দেশের উন্নয়ন স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। আগামী নির্বাচন মানুষের ভাগ্য বদলে দেয়ার ভোট দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, ধর্মের উছিলায় রাজনীতি করা একটি দলের দেশ নিয়ে কোনো ভাবনা নেই। জানান, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে এমন সংবিধান প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে দেশ। ক্ষমতায় গেলে ফ্যামিলি, স্বাস্থ্য ও কৃষি কার্ড দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান দলটির এই নেতা।
সবাই এই দেশে যাতে আর কোনোদিন ফেসিবাদের উৎপত্তি না হয়, অগণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং স্বৈরতন্ত্রের কোনোদিন যেন উৎপত্তি না হয়, সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনী আনতে হবে। সেরকম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে করে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে পাহারা দিতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারে। সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই দেশের সবাই সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার চায়, সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন আগামী নির্বাচন। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নে গণসংযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানকার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসাইন, সালাউদ্দিন আহমেদের আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। অদিতি, আপনাকে ধন্যবাদ। পঞ্চম দিনের নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং কক্সবাজারের নিজ সংসদীয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে পঞ্চম দিনের মতো প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি আমাদের সাথে আছেন প্রচারণার একটি ফাঁকে, আমরা তার সাথে যুক্ত হয়েছি। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আমার প্রথমে জিজ্ঞাসা যে ১৭ বছর পর আপনি প্রচারণায় অংশ নিচ্ছেন, একটি দীর্ঘ গ্যাপ, নির্বাচনী মাঠের সাথে আপনাদের বিএনপির একটা গ্যাপ রয়েছে, সেই জায়গায় কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচনের পরিবেশ কেমন আছে? আমরা সারা দেশে যে জনসমাবেশগুলো দেখছি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, আমাদের নেতা যেখানে সমাবেশ করছেন, বিভাগীয় সমাবেশ, ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এটা ঐতিহাসিক সমাবেশ, অভূতপূর্ব, দিনের 12:30টার সময়ে প্রচণ্ড শীতকালীন রোদে। সিলেটেও মহাসমাবেশ এবং অন্যান্য জায়গায় যেগুলো কুমিল্লা, ফেনী এবং অন্যান্য রাস্তায় যেগুলো ব্রাহ্মণবাড়িয়া যে সমাবেশগুলো দেখেছে, তাতে মানুষ ভোর রাত্র পর্যন্ত অপেক্ষা করেছে জনসমাবেশে আমাদের নেতাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য। তাতেই বোঝা যায় সারা বাংলাদেশে একটা জনজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে। তাছাড়া আমাদের যে কর্মসূচি জনগণের জন্য, সেই কর্মসূচিগুলো কোনো কাল্পনিক কর্মসূচি নয়, স্বপ্নের কোনো সিঁড়ি নয়। এগুলো আমরা বাস্তবতার ভিত্তিতে জনগণের জন্য, দেশের জন্য যে পরিকল্পনা, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই হিসাবে আমরা প্রণয়ন করেছি। এই কর্মসূচিগুলো যেমন আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষিত বেকার যুবকদেরকে বেকার ভাতা দেব এবং শিক্ষা ব্যবস্থায় আমরা কোনো বেকার সৃষ্টির কোনো কর্মসূচি নেব না। আমরা প্রাথমিক পর্যায় থেকে একটি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য, কারিগরি প্রশিক্ষণের জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত করব। যেমন ডিগ্রি অর্জনের সাথে সাথে সে কারিগরিভাবে দক্ষ হয়, নিজেরা কর্মসংস্থান নিজেই করতে পারে, অথবা কোথাও চাকরিতে ঢুকতে পারে, অথবা বিদেশে তার কর্মসংস্থান হতে পারে। তারা 1-2টি ভাষা শিখবে, সেই হিসাবে আমরা রেডি করব। আর যারা গবেষণা করবে, শিক্ষকতা করবে, তারা উচ্চতর শিক্ষা নেবে, বিশ্ববিদ্যালয়ে যাবে। এইভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে সাজাবো। শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা হবে না, কর্মক্ষম হাতের সৃষ্টি হবে। এটা কোনো কল্পনা নয়, এটা শুধু পরিকল্পনার বিষয়। তাছাড়া আমরা ফ্যামিলি কার্ডের কথা যেটা বলেছি, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক বাড়ানোর জন্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটা তো চলমান একটা কর্মসূচি আছে। সেটাকে আমরা সম্প্রসারিত করে আরও ডিজিটালাইজড করে এটাকে আমরা ক্ষেত্রটা বাড়াবো, সংখ্যা বাড়াবো, যাতে মানুষ দরিদ্র সীমার উপরে উঠতে পারে এবং নারীর ক্ষমতায়ন হবে। কারণ এই কার্ডটা থাকবে মহিলাদের হাতে, যিনি বাড়ির কর্ত্রী, তার মর্যাদা বৃদ্ধি পাবে, নিরাপত্তা পাবে এবং সব দিক থেকে আমরা মনে করি সমাজে তারা এগিয়ে যাবে। যেহেতু শতকরা 50% মানুষ, জনসংখ্যা হচ্ছে নারী, মহিলা। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো আমরা বলেছি খুবই বাস্তবায়নযোগ্য পরিকল্পনা, যেমন স্বাস্থ্য কার্ড, সবার জন্য স্বাস্থ্য আমাদের নীতি এবং কোনো নাগরিকই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। উন্নত চিকিৎসার জন্য আমরা দরকার হলে আমরা বলেছি যে প্রাইভেট সেক্টরের যে ফ্যাসিলিটিস, সেগুলো আমরা অ্যাভেইল করব। আমরা সরকারিভাবে সেটা সাবসিডাইজ করব। আর সরকারি হাসপাতাল তো বটেই। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন কৃষক কার্ড সেটা এই জন্যেই দেওয়া হবে
তার সেই কৃষক কার্ডটার মাধ্যমে সে কৃষি লোন, আবহাওয়া রিপোর্ট, সার, বীজ সহ, কীটনাশক সহ অন্যান্য সমস্ত উপকরণ যাতে সে ন্যায্য মূল্যে পায়। আরেকটু ছোট্ট বিষয় জানার আছে, বিভিন্ন আসনে আপনাদের বিদ্রোহী প্রার্থীগুলো রয়ে গিয়েছে, সেই জায়গা থেকে বিএনপির আগামী নির্বাচনে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হওয়ার কথা, সেক্ষেত্রে কোনো জায়গায় শঙ্কা দেখেন কিনা? আমি মনে হয় কর্মসূচির বিষয়টা আর 1 মিনিটে একটু শেষ করি। আমাদের যেমন আছে যে বেকার ভাতার বিষয়, স্বাস্থ্য কার্ডের বিষয়, কৃষক কার্ডের বিষয়, তার সাথে আমাদের যেগুলো পরিবেশ রক্ষার জন্য যে কর্মসূচি, যেমন খাল খনন, সেটা আগের কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর প্রবর্তিত, এবং পরিবেশ রক্ষার জন্য আমরা বলেছি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা। আর তাছাড়া আমরা পলিথিনের ব্যবহার কমিয়ে আনবো, অন্যান্য নালা নর্দমা যাতে অপরিষ্কার না থাকে এবং ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে, গণপরিবহন যাতে আমরা করতে পারি, সব দিক থেকে পরিবেশের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। এগুলো সবই বাস্তবধর্মী। আর যে কথাগুলো আপনি বললেন যে বিদ্রোহী প্রার্থী, কয়েকজন বিদ্রোহী প্রার্থী এত বড় বিশাল দলে স্বাভাবিকভাবেই থাকার কথা, কিন্তু আমরা দলীয় শৃঙ্খলা বিরোধী এবং দলের নির্দেশ না মানার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা আশা করি আমরা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছি। কিছু কিছু বিদ্রোহী প্রার্থী হয়তো আছে, কিন্তু জনগণ ধানের শীষের পক্ষে আছে। আমাদের যারা আমাদের সাথে আসন সমঝোতা হয়েছে তাদের পক্ষে আমরা আছি। তা আমরা আশা করি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের সাথে একান্তে কথা বলছিলেন, প্রচারণের একটি ফাঁকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা সরাসরি আরও একবার স্টুডিওতে চলে যাব। হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম তার আজকের প্রচারণার যে গণসংযোগের যে কর্মসূচি সে সম্পর্কেও, পাশাপাশি কথাও শুনছিলাম আমরা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সহকর্মী মোহাম্মদ হোসেন যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। একটি বিশেষ রাজনৈতিক দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি সংগ্রহ করে ভুয়া ভোটার তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ওই দলের নারী কর্মীরা এই কাজে নিয়োজিত। একই সঙ্গে মৃতদের ভোটার বানানোর চেষ্টা চলছে, যা দণ্ডনীয় অপরাধ। এ সময় তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব বিষয়ে ইসিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচন সহ অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না বলেও প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যানের এই রাজনৈতিক উপদেষ্টা। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো, এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। বলা হচ্ছে যে, দুঃখজনকভাবে বলতে হয়, কবরে গিয়ে বলা যাবে দিন কায়েমের জন্য সেই নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়া হয়েছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। ক্ষমতায় আসলে 1 বছরের মধ্যে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন আসবে, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণ সুযোগ দিলে দেশের সব খাতে বিপ্লব ঘটবে বলেও আশাবাদ জানান তিনি। সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির বলেন, মানুষ এখন ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সাথে থাকতে চায়। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজের রায় পাওয়া গেছে। তার দাবি, নারীরা নিজেদের নিরাপত্তার জন্য এখন জামায়াতকে ভোট দিতে চায়। বলেন, জামায়াত এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রত্যেক সক্ষম মানুষের হাতে যোগ্যতা অনুযায়ী কাজ থাকবে। নদী বাঁচানোর মধ্য দিয়ে কুষ্টিয়া এলাকায় তাদের সংগ্রাম শুরু হবে। নদী বাঁচলে এলাকার অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও আশা করেন তিনি। তাদের আপনজনকে তুলে নিয়ে বছরের পর বছর আয়না করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। বেশিরভাগকে আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি, হয় জীবিত অথবা লাশ হিসাবে। কিন্তু কিছু আল্লাহর বান্দা এখনো রয়ে গেছেন। এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরও 2 জনকে আমরা এখন পর্যন্ত পাইনি। এরকম আরো 8 জন
যাদেরকে এখনো আমরা খুঁজে পাইনি। আমরা যখন তাদের প্রিয়জন আপনজনের সাথে মিলিত হই, তখন তারা বলে, ও কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে তাহলে কোথায়? আমার বুকের দন আমার বুকে ফিরে আসবে কি? আর যদি বেঁচে না থাকে আমার সন্তানের কবরটা কোথায়? লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারত করে চট্টগ্রামে নির্বাচনী প্রচারে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 11টায় এই কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। সফরের শুরুতে চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের কথা থাকলেও সেই কার্যক্রম বাতিল করা হয়। দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়ায় দলীয় সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। সেই অনুযায়ী লোহাগাড়ায় যান নেতারা। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন ছাড়াও অনেকে সেখানে ছিলেন। আজ সারাদিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যায় লক্ষ্মীপুরে রয়েছে দলের জনসভা। রাতে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। ইসমামুল হকরা যে কারণে জীবন দিয়ে গেছেন, তার মতো আরও 1400 শহীদ যে কারণে জীবন দিয়ে গেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। যেমনটি জানছিলাম, চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির পদযাত্রার সাথে আছেন সহকর্মী রাশেদ আনিস। সবশেষ খবরের জন্য আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, জনসভা করতে চট্টগ্রামের কোথায় যাচ্ছে নির্বাচনী দল এবং এনসিপি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কেমন সেখানে দেখছেন? অদিতি, আমি কিন্তু এখন আছি হচ্ছে চট্টগ্রাম একটি উপজেলা বোয়ালখালী ফুলতলা। সেখানে কিছুক্ষণের মাঝে আসলে জনসভা শুরু হবে এবং পথসভা শুরু হবে। এবং আমরা যতটুকু জানি যে নাইর ইসলাম গতকাল রাত 2:30 পর্যন্ত ঢাকা 11-তে গণসংযোগ করেছেন এবং তারপর বিমানযোগে কিন্তু তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। তিনি এখানে এসে অংশ নেওয়ার চেষ্টা করবেন এবং লক্ষ্মীপুরে থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে পথসভা আপনি দেখছেন যে দূর দূরান্ত থেকে মানুষজন এসে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মাঝে 3টার আগেই হয়তোবা এখানে যে পথসভাটি হওয়ার কথা সেই পথসভাটি শুরু হবে। আমি যদি একটু যুক্ত করে নিতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, তার সাথে যদি কথা বলি। আপনারা পদযাত্রা করছেন, একটু পরিকল্পনাও বোধহয় পরিবর্তন হয়েছে। হাতি আপনারা যাচ্ছেন না, আপনারা আজকে নোয়াখালী থাকছেন এবং কালকে নোয়াখালীতে প্রচারণা করছেন। জি, আমরা এখন তো চট্টগ্রামে আছি। আমাদের এখানে পূর্ব ঘোষিত যেই পথসভাটি সেটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এরপরে আমরা এখান থেকে যাব আসলে লক্ষ্মীপুরে আমাদের সেখানে পূর্ব ঘোষিত একটা পথসভা আছে। সেখানে আমাদের একজন প্রার্থীও আছেন। আর চট্টগ্রামে আমাদের আসলে চট্টগ্রাম এবং বান্দরবান এই দুই জায়গাতে চট্টগ্রাম 8 এবং বান্দরবানে আমাদের প্রার্থী আছেন। তো তারা দুই প্রার্থী আসলে আমাদের পথসভায় উপস্থিত থাকবে। নাহিদের বিষয়টা নিয়ে যদি একটু বলেন। নাহিদ তো বোধহয় লক্ষ্মীপুরে। নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, উনি লক্ষ্মীপুরে উপস্থিত হবেন। সেখানে উপস্থিত হবেন এবং হচ্ছে এরপরে উনি আবার ঢাকা ফিরে যাবেন, কারণ ওনার তো আসলে নিজস্ব যে কাজকর্ম সেগুলো আছে ঢাকা 11-তে উনি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সহ এনসিপি যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু পথসভাটির জন্য এখন এগিয়ে আসছেন এবং খুব শীঘ্রই ধারণা করা যাচ্ছে যে পথসভাটি শুরু হবে। আমি একটু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে যদি একটু পদযাত্রা করছি। সহকর্মী রাশেদ আনিসের কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এনসিপির নির্বাচনী প্রচারণার খবরাখবর। তারা চট্টগ্রামে আজকের কর্মসূচি পালন করছেন। ঢাকা 8 আসনে নির্বাচনী গণসংযোগ করছেন 11 দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে প্রচারের সময় তিনি পুরনো বন্দোবস্ত বাতিল করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে লিফলেট বিতরণ করেন পাটোয়ারি। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, নির্বাচিত হলে 4 দলীয় জোট সরকারের আমলের দুর্নীতির আবারও বিচার করা হবে।
কার্যকর করা হবে দুদককে। ঢাকা 18 আসনে নিজেদের জোট প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে বলেন, হামলা মামলা করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। আমরা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তে যেতে চাই, কিন্তু যারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যখন 12 তারিখের পরে আসব, আমরা দুদককে শক্তিশালী করব এবং দুদককে শক্তিশালী করে 2001 থেকে 6 পর্যন্ত বাংলাদেশে যে সকল দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বিচার করব। ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম আদিবের উপরে একটু আগে হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। 71-এর সাথেই থাকুন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে দাবি করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তার দাবি, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচার করতে পারছেন, কিন্তু বিদেশে আচরণবিধি লঙ্ঘন করলে দায় ব্যক্তির। ইসির কিছু করার নেই। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কেউ আচরণবিধি ভাঙলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান ইসি সচিব। এ সময় তিনি জানান, আজ থেকে দেশের ভেতর পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। বিধি ভঙ্গের বিষয়টা আপনারা 300 কনস্টিটিউয়েন্সিতে 300টা ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, তাদেরকে বলেন, তাদেরকে আপনারা বলেন, রিটার্নিং অফিসারের কাছে বলেন, উইথ এ কপি টু আস। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলো আপ করব। আমাদের এখানে যদি কি বলে অভিযোগটা করা হয়, আমাদের যে ব্যুরোক্রেটিক চ্যানেলে এটাকে পাঠাতে 1 থেকে 2 দিন সময় লাগে। সেই সময়টুকুতে দেখা যায় যে ওইটার গুরুত্বটা ডাই ডাউন করে যাচ্ছে এবং আপনাদের মনে একটা প্রশ্নই থাকতে পারে যে আমরা কি কোনো কাজ করছি না। আসলে এটা দৃশ্যমান হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। সভার শুরুতে দেশে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টা সেনা সদরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান। জামায়াতের সাথে সখ্যতা গড়তে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের খবরে এই সংক্রান্ত একটি অডিও ক্লিপ সবার নজরে আসে। তারপর থেকে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। কিছুটা দেরিতে হলেও এ নিয়ে বক্তব্য স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। এটি সাংবাদিকদের সঙ্গে রুদ্ধতার বৈঠকে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের আলাপচারিতা, যেখানে জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার কথা জানান তিনি। শুল্ক আরোপের ভয়ে ক্ষমতায় গেলে দলটি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না। দলটির পক্ষ থেকে এমন আশ্বাসও মিলেছে বলে ফাঁস হওয়া ওই অডিওতে বলতে শোনা যায়। সাংবাদিকতার নীতি সমর্থন না করায় তা ব্যবহার থেকে বিরত 71। নির্বাচন যখন সন্নিকটে তখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকের এমন মন্তব্যে সরগরম দেশের রাজনীতি। কূটনৈতিক পাড়াতেও চলছে আলোচনা। তবে কি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? 71 টিভির এমন প্রশ্নের জবাবে লিখিত উত্তর দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। জানানো হয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে বিশেষ প্রাধান্য দিচ্ছে না যুক্তরাষ্ট্র। নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় দেশটি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিয়েলস মনে করেন, রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এমন রুদ্ধদ্বার বৈঠক
অস্বাভাবিক নয়। যুক্তরাষ্ট্র সকল দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে থাকে। সেগুলো কখনো অন দ্য রেকর্ডে হয়, কখনো অফ দ্য রেকর্ড। যদি কোনো আলাপচারিতা অফ দ্য রেকর্ডে হয়ে থাকে, সেটিকে ফাঁস করে দেয়া পেশাদারিত্বের পরিচয় বহন করে না এবং এটার নিন্দা জানানো উচিত। শুধু যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে নয়, জামায়াতের সঙ্গে গভীর সখ্যতার কথা জনসম্মুখে বলেছিলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। এ প্রসঙ্গে জন ড্যানিয়েলস বলেন, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্র দূতাবাস, কিন্তু জনসম্মুখে এসব বলে বেড়ানো সমীচীন নয়। আমি যখন ঢাকায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করি, তখন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি। অনেক সময় আমি শুনেছি আমি যা বুঝাতে চাইনি বা যা বলিনি এমন কথা তারা অন্যদের কাছে বলে বেরিয়েছে। যেমনটি আমরা শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের কথা বলতে পারি। যখন দুজন মানুষের মধ্যে কোনো কথোপকথন হয়, তখন কি বিষয়ে কথা হয়েছে সেটা শুধু তারা বলতে পারবেন। দূতাবাসের সঙ্গে একান্ত আলাপচারিতার বিষয়গুলো সামনে এনে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে ওই সাংবাদিক ও রাজনৈতিক নেতা, এমনটাই মনে করেন সাবেক এই কূটনীতিক। But as they say, with rights come responsibilities. So সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। এবারের নির্বাচনে শেরপুরের ৩টি আসনে প্রার্থী হয়েছেন মাত্র একজন নারী। মোট ভোটারের অর্ধেকের বেশি নারী হলেও প্রার্থীর সংখ্যা বাড়েনি এই জেলায়। এর কারণ হিসেবে নারীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিরাপত্তা ও কর্মপরিবেশ না থাকাকে তুষছেন অনেকে। তবে নির্বাচন নিয়ে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। শেরপুরের নারী ভোটারের নির্বাচনী ভাবনা নিয়ে তারিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিন বদলেছে জীবনের নানা বাস্তবতা, কিন্তু ঘোরেনি শেরপুরে নারীদের ভাগ্যের চাকা। কৃষি নির্ভর সীমান্তবর্তী এই জেলায় নারীদের জন্য তৈরি হয়নি কর্মসংস্থান, নিশ্চিত হয়নি অন্যান্য সুবিধাসহ সামাজিক নিরাপত্তা। নারীরা বলছেন, এবার শুধু প্রতিশ্রুতি নয়, স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টি সহ সাংস্কৃতিক চর্চায় যে প্রার্থী বা দল নারীদের সুযোগ তৈরি করে দেবে, তাদেরই ভোট দিয়ে সংসদে পাঠাবেন তারা। আগের সরকারগুলো বলছে যে মেয়েদের অধিকারের বিষয় নিশ্চিত করা হবে, কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। নারীদের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা থাকবে এমন একজন নেত্রীকে আমরা নির্বাচিত করতে চাই। যত কিছুই দেখা যায় বলা হয়েছে সমতার ভিত্তিতে চলবো, এগুলো শুধু কাগজ কলমেই ছিল। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দেব যাতে ছেলে আর মেয়েকে সমান অধিকার দেয়। এই নির্বাচনে সব দল ন্যূনতম ৫% নারী প্রার্থী দেওয়ার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। শেরপুরের ৩টি আসনে নারী প্রার্থী আছেন মাত্র একজন। শুধু শেরপুর জেলা নয়, সমগ্র ময়মনসিংহ বিভাগেও এই একজনই নারী প্রার্থী। যেহেতু আমি ২০১৮ সালে নির্বাচন করেছি, সুতরাং নারী ভোটারদের কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। একজন চিকিৎসক হিসেবে, নারী হিসেবে এবার ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি পাশ করব। এদিকে সংসদে নারী আসন বৃদ্ধি, শিক্ষিত নারীদের রাজনীতিতে আসা সহ কর্মপরিবেশ তৈরির দাবি জানান জেলার নারী নেত্রীরা। ১০ থেকে ১২ জনের মতো নারী নেত্রীকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এটা ৩০০ আসনের মাঝে খুবই কম। তারপরেও আমরা আশাবাদী যে নারীদেরকে সরাসরি নির্বাচনের জন্য দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য। শেরপুর জেলায় এবার ভোট দেবেন ১৩,০৮,৮৯৯ জন ভোটার, যেখানে নারী ভোটারের সংখ্যা ৬,৫৮,৫৬০ জন। মনিরা কাজুরি, ৭১।